আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান অর্থনীতি এবং পুঁজিবাজারকে নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান আপনার মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকিবুর রহমান এবং আমরা এই অনুষ্ঠানে সাধারণত পুঁজিবাজার বিভিন্ন দিক, দুর্বল দিকগুলো এবং কীভাবে সেগুলোকে ঠিক করা যায় এবং কীভাবে বাজারকে স্থিতিশীল করা যায়, গতিশীল করা যায়, বাজারে কী কী লুপহোলস আছে সেগুলি কীভাবে দূর করা যায় সেই বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি এবং আপনারা আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন এবং আমাদেরকে এই আলোচনায় সহযোগিতা করতে পারেন। আজকে আমার সাথে দুইজন বিশিষ্ট অতিথি আছেন। আমি প্রথমে আপনাদের সাথে সেই অতিথিদ্বয়কে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন হাসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। জি, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আর আছে ডক্টর মোহাম্মদ হেলাল, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক। আপনাদের দুজনকে আমি এই অনুষ্ঠানে মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা যে এই পুঁজিবাজারকে স্থিতিশীল এবং গতিশীল করার জন্য আমরা প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছি, সবাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছে না। যেখানে বাংলাদেশ সরকার বলছে যার জিডিপি অলরেডি 7 ক্রস করে বা সামান্যতম ক্রস করে, 7 অলরেডি ক্রস করেছে বা ক্রস করতে যাচ্ছে, এবং যেখানে বাংলাদেশের অর্থনীতি একটা ভাইব্রেন্সি আমরা খেয়াল করছি যে আমাদের ইনকাম বেড়েছে, আমাদের জিডিপি গ্রোথ বেড়েছে, আমাদের দৈনন্দিন ইনকাম বেড়েছে, আমাদের অর্থনীতিতে একটা খুব মুভমেন্ট দেখা যাচ্ছে, ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু এটার একটা রিফ্লেকশন আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে পাচ্ছি না। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই জনাব হাসান এস মনসুর সাহেব। বাংলাদেশের বা পৃথিবীর সব দেশে ইকোনমিতে পুঁজিবাজারের গুরুত্বটা কি কতটুকু প্রয়োজন সেটা একটু বলবেন? এটা আসলে এটা গুরুত্বটা। হ্যাঁ, না, পুঁজিবাজার তো খুবই গুরুত্বপূর্ণ একটা এটা মানি মার্কেটের দুইটা দিক না? এটা আমরা যদি আর্থিক খাতটাকে দেখি, আর্থিক খাতের বাংলাদেশের সবচেয়ে বড় খাতটা হচ্ছে ব্যাংকিং খাত, তারপরেই কিন্তু পুঁজিবাজার। এবং আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, সেখানে কিন্তু পুঁজিবাজার হচ্ছে সবচেয়ে বড় খাত এবং তারপরে ব্যাংকিং খাত। ইউরোপে আবার সেটা ব্যাংকিং খাতটা একটু ডোমিনেট করে। এটা ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি সেটা একটু ভ্যারি করতে পারে, কিন্তু পুঁজিবাজার 1 বা 2 নম্বর স্থানে সবসময় থাকে, এটা সত্যি কথা। এবং পুঁজিবাজার শক্তিশালী হবে আর্থিক খাত শক্তিশালী হওয়ার সাথে সাথে, সেটাও ঠিক। আমি কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে অতখানি হতাশ না। আমি বলি এই কারণে, কতগুলো যদি আমরা দেখি যে আমরা তো মেজর দুটো ক্রাইসিস পার করেছি। 96-এর একটা ক্রাইসিস, তারপরে 2010-11 সালের যে মেলটাউনটা হলো, সেটা একটা বড় ক্রাইসিস, এবং এর দুটো কিন্তু আমাদের আস্থাকে বড়ভাবে ভিত্তিকে নাড়া দিয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই ক্রাইসিস থেকে আমাদের যে উত্তরণ, সেটা যদি আমি দেখি ইন টার্মস অফ আমাদের যেটা অর্থনৈতিক যেসব ইন্ডিকেটর বা ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর যেটা আপনারা ওয়াচ করেন, সেগুলোর ভিত্তিতে কিন্তু আমি হতাশ হওয়ার মতো কিছু দিই। এখন কিন্তু আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 2010-11 সালের চাইতে অনেক বেশি। তখন যে মার্কেট ক্যাপ হয়েছিল তার চাইতে এখন মার্কেট ক্যাপ অনেক বেশি বাংলাদেশ ক্যাপের মার্কেট। এটা একটা জিনিস ইন টাকার অঙ্কে। 2 নম্বর হচ্ছে যে আমাদের অনেকগুলো রিফর্ম কিন্তু হয়েছে, ইনক্লুডিং ডিমিউচুয়ালাইজেশন, যেগুলোর প্রভাব আস্তে আস্তে পড়তে বাধ্য। আমাদের একটু প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করতে হবে, সেখানে আমি মনে করি যে আমাদের ঘাটতি আছে, সেটা আমরা আলোচনা আসবো। 3 নম্বর যদি আমরা দেখি যে আমাদের স্টকের প্রাইসিংটা কি, ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু ওভার প্রাইসডও না, ইটস আন্ডার প্রাইসডও না, ইটস ফেয়ারলি প্রাইসড। 14, 15, 16 এই রেঞ্জের মধ্যে আছে বেশিরভাগ প্রাইস। ব্যাংকিং খাতের একটু নিচের দিকে আছে এবং সঙ্গত কারণেই আছে, কারণ সেখানে সমস্যা আছে। তো আমি মনে করি, এবং বিদেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের স্টক মার্কেটে আসছে এবং সময় সময় তারা একটু উইথড্র করে, কিন্তু নেট ইনফ্লোটা আমরা দেখেছি বিশেষ করে 2012 সালের পর থেকে, এবং এটা বেশ ভালোভাবে এসেছিল। সামগ্রিকভাবে আমি মনে করি আমাদের সমস্যা আছে, কিন্তু আমি ওই হতাশ হওয়ার মতো আমি কোনো কারণ দেখছি না। সামগ্রিকভাবে এটা রেঞ্জ বাউন্ড আছে, আমাদের মার্কেটটা খুব বেশি বাড়ছে না, এবং না বাড়ার মতো অনেক কারণ আছে, কারণ অলরেডি ফেয়ারলি প্রাইসড। সেখানে এটা বেশি বাড়লে পরে তো এটা একটা আবার বাবল ফর্মের দিকে চলে যাবে, সেটা কিন্তু আমরা কেউ চাই না। আমরা চাই যে প্রাইসটা যেন সঠিকভাবে ফান্ডামেন্টালকে রিফ্লেক্ট করে, অর্থাৎ কোম্পানিগুলোর ফান্ডামেন্টালকে রিফ্লেক্ট করে। সেটা যদি ঠিক থাকে তাহলে প্রাইস নিয়ে আমি কমপ্লেন করব না। আমাদের তখন লক্ষ্য হবে যে বাজারের টার্নওভারটাকে বাড়ানো। টার্নওভারও যদি আমি দেখি, টার্নওভার রেশিও, এটা কিন্তু বাংলাদেশে যে টার্নওভার রেশিও, এটা কিন্তু আমাদের ওই ইস্ট এশিয়ান মার্কেটগুলোর সাথে বেশ কম্প্যারেবল টার্নওভার রেশিও। আমরা খুব বেশিও না, আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এগুলো মার্কেটের সাথে তুলনা করলেও দেখা যায় আমাদের টার্নওভার কিন্তু খারাপ না রিলেটিভ টু আওয়ার মার্কেট ক্যাপ। তো
সবই তুলনামূলকভাবে। এখন যদি আমি ওই 2011 সালের টার্নওভার নিয়ে আমি চিন্তা করি, তাহলে অবশ্যই আমি হতাশ হব, কিন্তু সেটা তো আমাকে দেখতে হবে না। কাজে আমি মনে করি যে আমাদেরকে হতাশ হওয়ার মতো কিছু নাই, বাজারকে আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, বাজারের স্থিতিশীলতা রাখতে হবে, এবং সেই সাথে ফান্ডামেন্টালকে ইমপ্রুভ করে এটার গতিশীলতা এবং ঊর্ধ্বগতি আবার ফিরিয়ে আনতে হবে। তা আপাতত আমি মনে করি যে বাজারের যে স্থিতিশীলতা আমি দেখছি, আমি এটাকে কিন্তু খারাপ সাইন বলে মনে করছি। জি, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। ডক্টর মোহাম্মদ হেলাল, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নিয়ে আপনি কথা বলছেন, পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আপনি বিশ্লেষণ করছেন, কিভাবে ভালো করা যায়, কিভাবে গ্রোথ করা যায়, কিভাবে একটা স্থিতিশীল এবং গতিশীল পুঁজিবাজার করা যায়, যেখানে সাধারণ বিনিয়োগকারী আসবে, যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট থাকবে, সবাই জায়গা থেকে পারফেক্টলি তাদের দায়িত্ব পালন করবে। সেই হিসাবে আপনি কিভাবে দেখছেন এখন? এটা তো আহসান ভাই যে খানিকটা বলেছেন যে বাবল 96 তৈরি হয়েছিল, 2010-এ তৈরি হয়েছিল, মানে 9-10-এ যেটা হয়েছে। এবং যে কোনো একটা অ্যাসেট মার্কেটে যখন বাবল তৈরি হয়, বাবল মানে তো আপনার অনেক বেশি ডিমান্ড যখন মানে দেখা যায় কোনো কারণে, এবং ডিমান্ডটা যখন চুপসে যায়, তখন আলটিমেটলি সাপ্লাইটা অনেক বেশি থাকে ডিমান্ডের তুলনায়। এবং এখানে তাই হয়েছে যে 2010 সালে আপনার যে ডিমান্ড ছিল 3000 কোটি টাকার উপরে, আমরা হয়তো সেটা এক্সপেক্ট করি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে ডিমান্ডটা আপনার 100 কোটি টাকা থেকে আপনার মানে 1000 কোটি টাকার মধ্যে ভেরি করবে, সেটা আমরা এক্সপেক্ট করি না। সেটা একটা বিষয়। আর যে কথাটা আপনি প্রসঙ্গক্রমে আসবে যে আপনি বললেন যে পুঁজিবাজারের গুরুত্ব, পুঁজির বাজারের গুরুত্ব কত, এটা এই প্রশ্নটি কারো করা উচিত না। কারণ আমার ইকোনমি যদি গ্রো করতে হয়, আমার যদি প্রোডাকশনে থাকতে হয়, প্রোডাকশন বাড়াইতে হয়, আমার পুঁজি লাগবে। তাহলে পুঁজি লাগলে সেই পুঁজির যে ফ্লোটা, সেটা কি 16 কোটি মানুষের সঞ্চয় থেকে পুঁজি আসবে, এবং সেটা কি সঞ্চয়টা আপনার মানে পুঁজিতে কীভাবে যায়, আপনার ওই আর্থিক খাত দিয়ে যায়। এবং সেই আর্থিক খাতের ক্ষেত্রে যেটা আহসান ভাই বললেন যে কোনো কোনো দেশে আপনার দেখা গেছে কি ব্যাংকটা ডমিনেট করে, কোথাও কোথাও আপনার শেয়ার মার্কেট ডমিনেট করে, বাট কাছাকাছি। বাংলাদেশের ক্ষেত্রে আপনার ডমিনেন্সটা হলো আপনার ব্যাংকিং খাতের। স্টিল কিন্তু আপনার মনে করেন যে বাংলাদেশের শেয়ার মার্কেট খুবই গুরুত্বপূর্ণ, এবং যেসব দেশে আপনার পুঁজি বাজার আপনার সেকেন্ড গুরুত্বের দিক থেকে ব্যাংক আপনার উপরের দিকে আছে, সেসব দেশেও আপনার কিন্তু ইকোনমির পালস কিন্তু আপনার মাপা হয় আপনার পুঁজিবাজারের মুভমেন্ট থেকে, যেটা আমরা ভারতে দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ফিলিপাইন, সব জায়গায়। ফলে আপনার পালসটা ইকোনমিটা, তার মানে পালসটা তাহলে আমরা কীভাবে দেখি? প্রথমে হলো যে এই যে 7% গ্রোথের কথা আমরা বলছি, তো 7% গ্রোথ যদি রিয়েলি হয়ে থাকে, আমি মনে করি যাচ্ছে ঠিক আছে, বিবিএস স্ট্যাটিস্টিক দিয়েছে, আই ওয়ান্ট টু বিলিভ ইট, সেক্ষেত্রে আপনার মানে কি প্রত্যেকটা অন অ্যান অ্যাভারেজ ইকোনমি গ্রো করেছে। তাহলে আমরা আশা করতে পারি যে কোম্পানি যারা লিস্টেড হয়েছে, প্রত্যেক সেক্টরে যদি কোম্পানি থেকে থাকে, তারাও এইভাবে গ্রো করেছে। তাহলে পুঁজিবাজারেও আমরা সেই রিফ্লেকশনটা আমাদের দেখার কথা প্রফিটের মধ্যে। আর প্রফিটে যদি রিফ্লেকশন থাকে, তাহলে আপনার ইপিএসে আসবে, সেখানে আপনার ইপিএসে যদি আপনার আসে, তাহলে তার একটা প্রভাব কিন্তু আমরা পুঁজিবাজারে দেখার কথা। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, আমরা দেখছি যে ইকোনমিক প্রবৃদ্ধি আমরা বাড়ছে, কিন্তু ওভারঅল আমরা পুঁজিবাজারে কিন্তু সার্চ দেখছি না। তাহলে না দেখার কারণটা কি? একটা হতে পারে যে খানিকটা সময়ের জন্য বাবলের পরে ফান্ডামেন্টালের সাথে প্রাইসিংয়ের একটা আপনার কি বলে সম্পর্ক যেটা ছিল, এটা গ্যাপ তৈরি হয়েছে। এখন যখন গ্যাপ তৈরি হয়েছে, স্টিল আপনারা দেখবেন যে এর মধ্যে বাণিজ্য করছে। তাহলে কীভাবে করছে? তাহলে স্মার্ট মানি দিয়ে ঢুকিয়ে যদি আপনার স্মল ক্যাপিটালগুলোকে যদি তুলে দেওয়া হয়, তখন আপনি যেটা দেখবেন যে ফান্ডামেন্টালি ভালো শেয়ারের দাম অনেক কম থাকবে, কারণ পেড আপ ক্যাপিটাল অনেক বড়। আবার ফান্ডামেন্টালি ভালো না, কিন্তু পেড আপ ক্যাপিটাল ছোটো বলে এর দাম অনেক বেশি থাকবে। তখন যেটা হয়, একটা হতাশা তৈরি হয় যে আমি একটা ভালো শেয়ার ধরে বসে আছি, কিন্তু বাড়ছে না কেন? আহসান ভাই হতাশা নাই, আমারও হতাশা নাই, কেন? হয়তো আমার বিনিয়োগ নাই, হয়তো আহসান ভাই বিনিয়োগ নাই, কিন্তু যারা অনেক দিন ধরে বিনিয়োগ করে বসে আছে, তারা তো চাচ্ছেন যে একটা পর্যায়ে দেখা যাচ্ছে এখান থেকে আপনার বের হয়ে আসতে চায়, অথবা দেখা যাচ্ছে এটা একটা লেভেলে আসলে তারা হয়তো কমফোর্ট ফিল করবে। এখন তাদের দিক থেকে দেখা গেছে যে আমরা অ্যানালাইজ করে যদি বলি যে আরও 5 বছর লাগবে একটা জায়গায় আসতে, স্টেবল জায়গায় আসতে, তারা হয়তো এটা ওয়েট করবে না। আমি বলছি না যে লাগবে, কারণ আমি মনে করি যে এখনও কিছু সিমটম আছে স্টেবিলিটির। কিন্তু যেটা আমরা বুঝতে পারি সেটা হলো এন্টায়ার মার্কেট আরও 1000-2000 পয়েন্ট উঠলে ভালো হবে, আমি এটা বলছি না, কিন্তু শুধু বলছি যে ভালো শেয়ারের দাম আস্তে আস্তে বাড়বে এবং খারাপ শেয়ারের দাম আস্তে আস্তে কমবে। সেটা ডমিনেন্ট কিনা মার্কেটে, সেটা যদি ডমিনেন্ট না হয়, তাহলে হতাশা কাজ করবে। কারণ একজন বিনিয়োগকারী যে কিনা আপনার ওই অমুক জোয়ারিরা ঢুকেছে অমুক শেয়ারে, যার কাছে ইনফরমেশন নাই, সে কী করবে? সে তো ফান্ডামেন্টাল থেকে শেয়ার কিনবে। তাই এখন ফান্ডামেন্টালের সাথে যদি আপনার প্রাইসের সম্পর্ক না থাকে, তাহলে সে ধরা খাবে এবং সে হতাশ হবে। আমি মনে করি সে হতাশাটা আছে। অবশ্যই যে জনাব আহসান মনসুর সাহেব, যে ফান্ডামেন্টালের সাথে যদি শেয়ার প্রাইসিং উঠানামা না করে, তাহলে তো ওই বাজারকে আপনি খুব সুষ্ঠু এবং একটা হেলদি মার্কেট আমরা বলতে পারি না। দেখুন, আমি মনে করি যে আমাদের আরেকটু কেয়ারফুলি চিন্তা করতে হবে। আমাদেরকে দেখতে হবে শুধু শেয়ার প্রাইসের দিকে তাকালে হবে না, ডিভিডেন্ড কীরকম আসছে। ডিভিডেন্ডকে আমাকে ওটার সাথে ইনক্লুড করেই তো আমাকে রিটার্নটা, ডিভিডেন্ডের ব্যাপার আছে, গ্রোথের ব্যাপার আছে, ইপিএস এর ব্যাপার আছে, ন্যাবের ব্যাপার আছে।
মানে রিটেন ইনকাম কতখানি, জি। ডিস্ট্রিবিউটেড প্রফিট কতখানি, এবং সেই ডিস্ট্রিবিউশনে আমার ডিভিডেন্ড কি পেলাম, সবগুলোকে মিলিয়েই তো আমি আমার বিদেশে আমার আপনার assessment কোম্পানিকে evaluate বাংলাদেশে কিন্তু তুলনামূলকভাবে ডিভিডেন্ড কিন্তু খুব ভালো দেওয়া হয়। জি। আপনি কম্পেয়ার করেন অন্যান্য সব মার্কেটে, আমাদের এখানে যে 5 থাকে অন্যান্য জায়গায় 2 মার্কেটের থাকে। গ্রোথটা বেশি করে, হ্যাঁ। ওই ডিভিডেন্ড পে আউট না করে গ্রোথ হয় অনেক তারা বেশি। তো রিটেইনড ইনকাম গ্রো জি জি রিটার্ন ইনকাম, ফলে তাদের ক্যাপিটালটা গ্রো করছে। আমরা যদি ডিস্ট্রিবিউট করে দেই জি। তাহলে পরে কোম্পানিটা কিন্তু অত বড় হতে অত তাড়াতাড়ি বাড়বে না। কাজে আমাদের প্রাইস গ্রোথটা ন্যাচারালি ডিভিডেন্ড বেশি দেওয়ার কারণে একটু স্লো হবেই আমেরিকার চাইতে। আমেরিকাতে যেমন ডিভিডেন্ড দেয় না তারা, হার্ডলি 1%, 2%। এবং ইভেন যারা অ্যাপেলের মতো কোম্পানি $65 বিলিয়ন পকেটে নিয়ে বসে আছে, তারা ডিভিডেন্ড দেয় 1%, 2%। তাদের হলো যে আমাদের ক্যাপিটাল আমরা ভ্যালু বাড়িয়ে ফেলবো এবং সেইভাবেই তখন বিনিয়োগকারীরা রিটার্ন পাবে, এবং তাদের কোনো কমপ্লেন নেই তাদের। আমাদের আবার কালচার হচ্ছে ডিভিডেন্ড বেসড কালচার, আমরা ডিভিডেন্টটা চাই। এখন ইউ ক্যান কাট ইউর কেক ইন আইদার ওয়ে, ইট ডাজন্ট ম্যাটার, পেলেই হলো। হ্যাঁ পেলেই হলো, অ্যাজ লং অ্যাজ ইউ গেট ইট অ্যান্ড ইউ প্লাউ ইট ব্যাক, তাহলে পরে মার্কেটটা তাড়াতাড়ি আরও হেলদি হয়। কিন্তু প্লাউ ব্যাক না করলে পরে আমি যদি ডিভিডেন্ট নিয়ে আমি খেয়ে ফেলি, তাহলে কিন্তু ওই কোম্পানিটা কিন্তু ইরোডেড হয়ে গেল, জি। তার বেসটা বাড়লো না, প্রফিটটা রিটেন করলো না। প্রফিট যদি রিটেন না করে তাহলে গ্রোথটা কোথা থেকে আসবে, এটা আমাদের চিন্তা করতে হবে। কাজে আমাদের ওই প্রবলেমটা আছে, আমাদের ডিভিডেন্ডটা একটু বেশি দেওয়া হয়, ফলে রিটেন আর্নিংটা কম হয়, ফলে ক্যাপিটাল বেসটা অতখানি বাড়ে না অন্যান্য দেশের তুলনায়। কাজে এটা একটা ফ্যাক্টর যেটা আমাদের মার্কেটকে ন্যাচারালি একটু ডিপ্রেসড করবেই কম্পেয়ার টু আদার মার্কেটস। তো সেটা সত্য আমি মনে করি যে হ্যাঁ এখানে আমাদের, তবে যেটা উনি বললেন সেটা জি, হেলাল সাহেব। স্মল ক্যাপ নিয়ে কিন্তু খেলা হচ্ছে, নতুন কোম্পানিগুলোকে নিয়ে খেলা হচ্ছে বাজারে, এবং এই ব্যাপারে হতাশা তৈরি হচ্ছে। আমরা কনসিস্টেন্টলি দেখেছি যে গত 1 বছর 1.5 বছরে যেসব স্টক বাজারে এসে আইপিও হয়েছে, তাদের বাজার দর সিস্টেমেটিক্যালি দেখলে পরে দেখা যায় যে ইন জেনারেল ইট ফলেন, এবং এটা তো হওয়া উচিত না। এটা কি একটা ইমোশন মুভমেন্ট, এটা ইমোশন মুভমেন্ট যে তো জাস্ট হওয়া উচিত না। একটা নতুন শেয়ার আসবে এবং এটার দাম অনেক বাড়বে, তাহলে তো এটা কি আসলে ইনভেস্টার শুড নট বি ড্রিভেন বাই ইমোশন। রাইট? এটা তো আমাদের ফান্ডামেন্টাল কথা। এটা তো ফান্ডামেন্টাল ইমোশন, তারপর আপনার হিউমার এগুলো দিয়ে যদি আমি প্রভাবিত হয়ে শেয়ার কিনা, এগুলি তো মনে হয় ঠিক না। এগুলো আমাদের কোনোদিন মার্কেটের জন্য ভালো না, বিনিয়োগকারীর জন্য তো সর্বনাশ বয়ে আনে। কাজে বিনিয়োগকারীকে সুচিন্তিতভাবে বিনিয়োগ করতে হবে। আজকে একটা শেয়ার আসলো ডরিন শেয়ার মার্কেট, আমি কেন ঝাঁপিয়ে পড়ে ওটা 3 গুণ দামে কিনতে যাব? ওয়াই? আমি কি দেখতে পারি না যে ঠিক আছে আমি 3 মাস 6 মাস দেখি কোম্পানিটা কি হলো, আমাকে আজকেই কেন প্রফিট করতে হবে অন্যরা সবাই করছে বলে? তো আমাকে একটু মানে এখানে বিনিয়োগকারীদেরকে অনেক সতর্ক হতে হবে এবং অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে, অনেক বেশি গভীরে যেতে হবে, কোম্পানির গভীরে যেতে হবে। জি, যাতে আমি এই যেটাকে বলা হয় গুজবের দ্বারা প্রভাবিত হয়ে আমার ক্ষতি না করি। জি, আমি একটা জিনিস, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাইছি, এটা হলো যে আপনাদের দুজনের কাছে আলোচনা করতে চাই যে অনেকে বাজারের যে বর্তমান সমস্যা, এটাকে গতিশীল করার জন্য বিভিন্ন জায়গা থেকে, মনে করেন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা অন্যান্যরা কিছু প্রপোজাল আপনি দিয়েছেন। সেই প্রপোজালগুলো দিয়ে আছে, আপনি জানেন যে এক্সপোজার লিমিট, বিভিন্ন ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এক্সপোজার লিমিট, যেটা 2016 আপনার জুলাইতে গিয়ে শেষ হয়ে যাবে, সেটাকে আরও কিছুদিন বাড়িয়ে দেওয়ার কথা অনেকে বলেছেন। কারণ এই মুহূর্তে বাজার ডিপ্রেসড, এই ডিপ্রেসড মার্কেটে যদি আপনি শেয়ারটা বিক্রি করতে যান, তাহলে তারাও ভালো দাম পাবে না এবং মার্কেটও ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বিতীয়ত বলছেন যে ডেফিনেশন অফ দ্য এক্সপোজার লিমিটের যে ডেফিনেশন, যে আগে তো আপনি জানেন ডেফিনেশনের মধ্যে আপনার আর নন ট্রেডেবল কোম্পানি পর্যন্ত দেওয়া আছে, ইনক্লুশন যেটা। হ্যাঁ, তো যেগুলি আপনার ঠিক নেই। একে তো আপনি জানেন যে আগে ছিল লাইবিলিটিজের 10%, যদি একটা ব্যাংক 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারতো, এখন তার পেড আপ ক্যাপিটাল 25%। এখন হয়তো একটা ব্যাংকের 1000 কোটি টাকা যদি পেড আপ ক্যাপিটাল 250 কোটি টাকা বিনিয়োগ করতে পারে, সেখানেও সংকুচিত হয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি এগুলি যদিও মাননীয় অর্থমন্ত্রী বারবার বলেছেন যে তিনি 2 বছর পর্যন্ত এই সময়সীমা বাড়িয়ে দিতে চান এক্সপোজার লিমিটে, যেটা বাংলাদেশ ব্যাংকও আমরা মুভ করেছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ মুভ করেছে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন মুভ করেছে, এবং তারা সহানুভূতির সাথে আপনি এটা দেখবে বলেছে। এগুলি আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতে চান? এই কাজগুলি কিভাবে আপনি এগুলিকে, মানে বিভিন্ন কিভাবে কি কাজ করলে আপনার বাজারকে স্থিতিশীল করা যায়? আমি একটু কারণ আমরা এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে ইনস্টিটিউশনাল যে বিহেভ, সেটা বাজারে আমার সঠিক বিহেভ হচ্ছে না। ইনস্টিটিউশনের সম্ভবত কেনা বেচা করেন, আমার মনে হয় যে ইনস্টিটিউশন তো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করবে, কারণ সে তো 5 বছর 7 বছর শেয়ার ধরে রাখার ক্ষমতা আছে।
সে তো লং টার্ম করে, পৃথিবীর সব দেশে সেটা করে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে কমপ্লেন আছে যে ইনস্টিটিউশনও দিনে কিনে, একদিন কিনে 2 দিন পরে বিক্রি করে দেয়। তো এইভাবে যদি ইনস্টিটিউশনের বিহেভ, মার্চেন্ট ব্যাঙ্কগুলি যদি সঠিকভাবে আপনার মার্কেটে যদি আপনার প্লে না করে, অথবা যদি মিউচুয়াল ফান্ডগুলি যদি তাদের প্লে না করে, অথবা পোর্টফোলিওরা যদি ঠিকমতো প্লে না করে, এবং সরকারের কিছু কিছু যে জায়গা অবস্টকলগুলি আছে সেগুলি যদি একটু দূর না করে, তাহলে মার্কেট কীভাবে গতিশীল হবে বল? দেখুন, প্রথমটা আমি একটু আসতে চাই, এবং আমি একটু এখানে একটু অন্যরকম ভিন্ন রকম মত বিশ্বাস করি। এক নম্বর হচ্ছে যে আমাদের ক্রাইসিসটি গেল 2011-12, আজকে 2016 সাল। আমরা এখনও ওই এক্সেস ব্যাগেজটা মাথায় নিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছি। আমি যেটা সবসময় সরকারকে আগেও বলতাম, এখনও বলি, যে কাট দ্য লস, রিডিউস দ্য বার্ডেন, মানে ওই যে পুরোনো ব্যাগেজগুলো মাথার থেকে নামিয়ে ফেলে, তাহলে আমি তাড়াতাড়ি দৌড়তে পারবো। বাজার ব্যবস্থা সিস্টেম হলো যে আমি যদি এইটাকে পেছনে ফেলে দিতে পারতাম এতদিনে, তাহলে কিন্তু আমার গতিশীলতা বাড়ত। আমি কোনোদিনও গতিশীলতা পাবো না যতদিন পর্যন্ত আমার এই এক্সেস ডেড ওয়েট লস যেটা, সেটাকে আমার মাথার ঘাড়ের উপর চাপানো আছে। কাজে আমি যেটা বিশ্বাস করি, সেটা আপনারা কিন্তু অনেকে বাজার ব্যবস্থা সংশ্লিষ্টরা সেটা করবেন না, জানি আমি সেটা হলো যে কাট ইউর লস, রিডিউস দ্য পাস্ট ব্যাগেজ, থ্রো ইট ব্যাক অ্যান্ড মুভ ফরওয়ার্ড। কিন্তু আমরা সেটা করি নাই। আমরা যেটা করেছি, স্টপার ইউজ করেছি। পিরিয়ডিক্যালি আমরা রোড বাম্প দিয়ে আমাদের স্পিডটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওটাকে পুরনো লাগেজটাকে ক্যারি করে যাচ্ছি। কতদিন ক্যারি করবেন? আজকে 4 বছর 5 বছর হয়ে গেল। এটা হয়তো 2020 সাল পর্যন্ত যাবে পলিটিক্যাল কারণে, আই ক্যান সি দ্যাট। কিন্তু সেটা কোনো মতেই বাজারের জন্য কিন্তু আলটিমেটলি খুব ভালো হয় না। আমি মনে করি যে আমাদের যে এই যে 35টার মতো মার্চেন্ট ব্যাংক আছে, বা 30-এর ঊর্ধ্বে অবশ্যই, এতগুলোর দেওয়ারও প্রয়োজন ছিল না। এখনও মোস্ট অফ দেম, ফ্র্যাঙ্কলি, দে ব্যাংকরাপ্ট। They need to think carefully, should they exist or should they just wind it up and go and clean their slate? এগুলো যদি ফান্ডামেন্টাল ইস্যুগুলো আমরা চিন্তা না করি, তাহলে বাজার কিন্তু তার গতিশীলতা পাবে না। আপনি ওই লাগেজ বহন করেই যাবেন, আপনার ওই আনক্লাসিফাইড, ওই আসলে ক্লাসিফাই হওয়ার কথা কিন্তু আনক্লাসিফাইড করে রাখা হয়েছে জোর করে, সেই অ্যাসেটগুলো ব্যাংকের জন্য, ব্যাংকের শেয়ারকে কিন্তু কমিয়ে দিচ্ছে, একইভাবে বাজারের গতিশীলতাকে কমিয়ে দিচ্ছে। এটা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত। এই টেম্পোরারিলি আমি কিন্তু গেইনার হচ্ছি, কিন্তু ইন দ্য মিডিয়াম টার্ম আমার মনে হয় না যে বাজার এবং পুরো আর্থিক খাতের স্বার্থের জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা। এই সময় জি, ডক্টর মোহাম্মদ হেলাল, আমি একটা প্রশ্ন, যেটা প্রথম যে আলোচনা আপনি করলেন, যে বিদেশি কোম্পানিগুলো যেটা করে, হ্যাঁ, তারা আপনার ডিভিডেন্ড কম দিয়ে আপনার রিটার্ন আর্নিংয়ের মাধ্যমে, এখন একজন যদি বিনিয়োগের দিক থেকে চিন্তা করে, একটা হলো ডিভিডেন্ড দিয়ে দিলে আমি ক্যাশ পেয়ে গেলাম, অথবা যদি এমন হয় যে রিটার্ন আর্নিং রেখে যদি আপনার তারা যদি ইনভেস্ট করে, যদি এটার ভ্যালু আরও বেড়ে যায়, এনিওয়ে আমি গেইন করি, তাই না? তো বাংলাদেশের প্র্যাকটিসটা কিন্তু আপনি যদি 2009-10 এইদিকে দেখেন, তাহলে 100% বোনাস দেওয়া, স্টক দেওয়া, তারপরে ক্যাশ দেওয়া। তো আপনি যদি একটা বিনিয়োগকারী বাংলাদেশের হয়ে থাকেন, যে কিনা অ্যানালিস্ট না, সে কিন্তু অ্যাক্রস কান্ট্রি চিন্তা করে না, চিন্তা করে কি যে বাংলাদেশের ক্ষেত্রে ওভারটাইম কী হয়েছে। তো সেখানে আগে 5 বছর আগে যে প্র্যাকটিসটা হয়েছে, সেই ইকোনমিক গ্রোথ থেকে এখনকার ইকোনমিক গ্রোথ একই জায়গায় আছে। তারপরে আপনি বলবেন যে 100% ডিভিডেন্ড আর এখন 10% ডিভিডেন্ড। দ্যাট ইজ দ্য ইনকনসিস্টেন্সি, যেটা কিনা আপনার হয়তো সাফার করাচ্ছে। আদারওয়াইজ আই এম ফাইন, যে হ্যাঁ, আমরা সবাই যদি জেনে যাই যে ঠিক আছে রিটার্ন আর্নিং রাখুক, আমাকে খুব কম দেখ, আমার ক্যাপিটালের প্রাইস বেড়ে যাবে, কোম্পানি যদি ভালো হয় তারা হায়ার রিটার্ন দেবে আমাকে, ফিউচারে দিবে। হ্যাঁ, ফিউচারে আমি আমার আমি যেটা পাবো তার চেয়ে বেশি পাবো। কোম্পানি ভালো পারফরম্যান্স করলে তো ক্যাপিটাল গেইনও হচ্ছে, কিন্তু এই প্র্যাকটিসটা তো ক্যাপিটাল মার্কেটে তো ক্যাপিটাল ওইখানে প্লাউ ব্যাক করলে আরো ভালো ফাস্টার ক্যাপিটাল, যত গ্রোথ বাড়বে, যত ইনকাম বাড়বে, তাদের শেয়ার প্রাইস কিন্তু অটোমেটিক্যালি কোম্পানি কিন্তু এজন্যই করে। কেন? কারণ কোম্পানি যদি কোনো কারণে লোন নেয়, যে ইন্টারেস্ট পে করতে হবে, তার থেকে আপনি যদি ভালো প্রফিটেবল হয়, তাহলে আপনি ইকুইটি দিলে কিন্তু তাকে অনেক বেশি পে করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসটা কিন্তু এটা না। সেটা একটা আমি মনে করি যে হলে ফান্ডামেন্টালি লুক এট ইট। হ্যাঁ, ফান্ডামেন্টালি এটা হওয়া উচিত। কিন্তু আমি বলছি যে এটা হচ্ছে না বলেই হতাশার এই জায়গায় আসে, তখন আর অ্যাক্রস কান্ট্রি দেখেন। এখন যে ব্যাপারটা আমরা সেকেন্ড আপনি যে প্রশ্নটা যেটা আপনি অনেক করলেন, যে এক্সপোজারের যে বিষয়টা, সার্কিট ব্রেকার দিয়ে আমরা থামিয়েছি, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? সার্কিট ব্রেকার দিয়ে দিয়েও আপনার 3600-তে এসছে, আসবে, তাহলে 9000 থেকে 3600-তে এসছে। কিন্তু আমি যেটা সময়টা বাড়িয়ে দিয়েছি, তাহলে আলটিমেটলি কি টাইম ফেসটা, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন প্রাইস ইন্ডেক্স কিন্তু অ্যাডজাস্ট করে 1/3 চলে এসেছিল। তার মানে যে অ্যাডজাস্টমেন্ট হওয়ার সেটা হয়েছে, তার মানে আমরা ঠেকায় রাখতে পারি না এবং রাখি নাই, তাহলে ইন্ডেক্সের এবং প্রাইসের অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এখন কি হলো? এখন হলো যে আপনার এই অ্যাডজাস্টমেন্টের কারণে
যেই প্রতিষ্ঠানগুলো আপনার রুগ্ন হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এটাকে আনক্লাসিফাইড করে রাখবো নাকি ক্লাসিফাইড বলে মানে এটাকে ওয়াইপ আপ করে দিব নাকি এগুলোর বন্ধ করে দিব, সেই কথাটা আসছে। এখন যেটা সবচেয়ে বড় কথা যে মার্কেটকে স্টেবিলাইজ করা এবং গতিশীল করা। একটি মার্কেট যদি বছর পর বছর ডিপ্রেস থাকে তাহলে সেই মার্কেট থেকে জাতি কোনো ভালো কিছু পাওয়া সেটা তো মনে হয় সম্ভব নয়। এখন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্ট তাদের হাতে তো এখন ফান্ডিং নেই। কিছু কিছু ইনস্টিটিউশন ওভার এক্সপোজারে আছে। এখন তাদেরকে যদি আপনি সময় না বাড়িয়ে দেন, তাদেরকে যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, মাননীয় গভর্নরকেও বলেছেন এটা করে দেওয়ার জন্য, যে এটা অ্যাটলিস্ট 2 বছরের জন্য একটু এক্সটেনশন দিয়ে তাকে ব্রিথিং একটা স্পেস দেওয়ার জন্য আর কি, যাতে তারা শেয়ারটা আস্তে আস্তে বিক্রি করতে পারে, কোনো অসুবিধা নেই। মার্কেটও লোড নিতে পারলো, তারাও আস্তে আস্তে তাদের শেয়ার বিক্রি করতে পারলো, বোথ দ্য সাইড উইন হলো আর কি। সেই জন্য একটা ব্যাপার বলা হচ্ছে। আর যেটা বলা হচ্ছে আপনার এক্সপোজারের যে ডেফিনেশন, সেখানে আপনার নন ট্রেডেবল মনে করেন এখন তো ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট এমনিই কমে আসছে। 1000 কোটি টাকা হলে এখন 250 বা 200 কোটি টাকা করতে পারে। সেখানে যদি নন ট্রেডেবল অর্গানাইজেশন, একটি কোম্পানি বাজারে আসবে না, তার শেয়ার আপনি কিনেছেন, সেটাও আপনার ইয়ের মধ্যে এক্সপোজারের মধ্যে আসলো। তারপর কি জানি বলে যে আপনি একটা বুথ খুললেন বিদেশে, মানি ট্রান্সফার বুথ, সেটাও আপনি এক্সপোজারের মধ্যে নিয়ে আসলেন। অথবা আপনি প্রেফারেন্সিয়াল কোনো শেয়ার কিনলেন যেটা বাজারেই আসতো না, এটা কোনো বাজারের সাথে কোনো ইয়ে নেই, সেখানেও যদি আপনি তো 200 কোটি টাকার মধ্যে যদি 100 কোটি টাকা যদি এইভাবে বিভিন্ন জায়গাতে আপনি বিনিয়োগ করেন যেটা বাজারে আসবে না, লিস্টেড হবে না, তাহলে সেখানে তো বাজারে রিয়েল রিফ্লেকশন কিছু হবে না। আপনার এই প্রশ্নটার উত্তর যখন আমি দিচ্ছিলাম, জি প্লিজ, ব্যাকে গেলাম। আসাম ভাই যেটা বলছেন যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে প্রথম কারেকশনে আপনার ধরেন 9000 থেকে 3600 চলে আসলো, তার প্রাইস ফল করলো, যারা ধরে রাখলো তারা রুগ্ন হয়ে গেল। এখন আপনি ওখানে আপনার ওই যে প্রভিশন ইন্টারেশন দিয়ে আপনার আনক্লাসিফাইড করে রাখলেন, যেগুলো ক্লাসিফাইড হয়ে যাওয়ার কথা। তাতে করে যেটা হচ্ছে আপনি যখন টাইম দিচ্ছেন, ঠিক আছে, আরও 5 বছর টাইম বাড়ায় দেওয়া হলো। এখন 5 বছর টাইমের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হবে কোত্থেকে? এই শেয়ার মার্কেটে যদি প্রাইস একটু বাড়ে, তো যে শেয়ারগুলো ধরা আছে তারা যদি বেশি দামে বিক্রি করতে পারেন তখন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর তা যদি না করতে পারেন তাহলে আলটিমেটলি কী হবে? ওনারা যে লোন নিয়ে আসছেন সেই লোনের ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম দেখেছি তারা যদি আপনার বেশি দামে যদি আপনার মানে শেয়ার দাম বিক্রি না করতে পারে তাহলে ফান্ডের ফ্রড আসবে কোত্থেকে? তো সেদিক থেকে উনি মনে করেন যে ঠিক আছে, যদি ওয়াইপ আপ করে দেওয়া যায়, যে ঠিক আছে প্যারেন্ট যে ব্যাংক যে আছে, প্যারেন্ট কোম্পানি যেগুলো আছে, তারা কী করবে, তারা লায়াবিলিটিস নেবে এবং এটা আপনার মুছে দিবে। সেটা যদি একটা হয় ভালো কথা, তাহলে অবশ্যই নতুন করে আপনার ফ্লো তৈরি হতে পারে। সেটা যদি না হয়, এখন যে আপনি যে কথাটা বলছেন, যে আমি মনে করি যে হ্যাঁ, যখন আপনার রুগ্ন অবস্থায় চলে গিয়েছে, যখন ধুঁকতেছে, যখন আপনার মার্কেটটা স্টেবল না, তখন কিন্তু আপনি যতই সময় দেন অ্যাডজাস্ট করতে পারবেন না, কারণ শেয়ার বেশি দামে বিক্রি করে তো অ্যাডজাস্ট করতে হবে। তো দাম যদি না ওঠে, আর একটু দাম উঠলেই যখন আপনার সবাই সেল করতে থাকে তখন দাম তো ওঠে না। ফলে আস্থার যে সংকট, আপনার আস্থার যে ইন্ডেক্স করে সেখানে বলে যে যদি কোনো দিন যদি আপনার 2-3% প্রাইস ফল করে, তাহলে তোমার কি মনে হয় পরের দিন প্রাইস ফল করবে না উঠবে? বেশিরভাগ বিনিয়োগকারী যদি মনে করে যে না পরের দিন প্রাইস আরও ফল করবে, তাহলে কী করবে? সবাই আপনার দেখা যাচ্ছে কি যখন 3% ফল করে পরের দিন আরও বাড়ায় সেল করতে থাকে। বাংলাদেশে কিন্তু তাই হয়েছে, যখন একদিন ফল করে তখন দেখবেন যে একদিন ফল করে না, পরপর দেখবেন যে ফল করতে থাকে। তার মানে কনফিডেন্সের সমস্যা আছে এখানে। এখন সবাই যখন বসে আছে যে একটু বাড়লে আমি মানে মারবো, আমি সেল করব, এখন আপনি প্রতিষ্ঠানকে বের করবেন কীভাবে? এখন টাইম যে ব্যাপারটা ধরুন আর কয়েক বছর বাড়িয়ে দেওয়া হলো, আমি মনে করি টাইম যদি বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ওনার অ্যানালাইসিস যেটা আমি অ্যাগ্রি করি, টাইম বাড়িয়ে দেওয়ার পরেও তো আপনার যদি হাই প্রাইসের শেয়ার সেল না করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার এখান থেকে বের আসতে পারছেন না। তার মানে একটা জিনিস চিন্তা করতে হবে যে ওয়াইপ আপ করার যে ব্যাপারটা, যে এই মার্চেন্ট ব্যাঙ্কগুলো যারা আছে, যারা রুগ্ন হয়ে গিয়েছে, এই ক্লাসিফাইড যেগুলো হয়ে গিয়েছে সেগুলোকে ক্লাসিফাইড মেনে নিয়ে আপনার প্যারেন্ট ব্যাংকের যে প্রফিট যেগুলো আছে আমরা প্রভিশনিং করছি সেটার সাথে লিঙ্ক করে দিয়ে সেটা কীভাবে করা যায় আমার মনে হয়। আপনার আরেকটি ব্যাপার জনাব হাসান মনসুর সাহেব, যে নেগেটিভ ইকুইটি যেগুলো হয়ে আছে, যে সকল বড় বড় বিনিয়োগকারীদের নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, সেগুলি কীভাবে এটাকে এইভাবে বহন করে বছর পর বছর এগুলি আপনার ক্যারি আউট না করে এটার কি একটা সলভ করা যায় না? আমি তো সেটাই বলি যে বাইট দ্য বুলেট রাদার দেন কিপ দ্য বুলেট অ্যান্ড ইজ গোয়িং টু হিট ইউ এনিওয়ে। সো আমাকে যে আই মিন হোল্ড দ্য বুল বাই দ্য হর্ন, আমাদের সেটা করতে হবে। আমরা সেটা করতে পিছপা হচ্ছে, আমরা বুলকে আগে আসছে, আমরা পিছিয়ে যাচ্ছি, তাতে আমরা আগাতে পারবো না। আমাকে ওই প্রতিপক্ষর মানে এই যে জিনিসগুলো যেটা লস্ট হয়ে গেছে, এটাকে যদি আমরা অ্যাকোমোডেট না করি ইন আওয়ার ব্যালেন্স শিট অফ অল দিস কোম্পানিজ, তাহলে কিন্তু আলটিমেটলি কোম্পানির যে ফান্ডামেন্টাল স্ট্রেংথ, কেন আজকে ব্যাংকগুলোর এই রুগ্ন অবস্থা, ব্যাংকের শেয়ারের দাম এমনি কেন? মূল কারণ যে তারা যেটা লোন লস প্রভিশনিং দেখাচ্ছে, দ্যাটস আন্ডার স্টেটমেন্ট।
তার চেয়ে বেশি লোন লস প্রভিশনিং তাদের আছে, সেটা তারাও জানে, আমরাও জানি, রেগুলেটরও জানে, Open sector। সবাই অস্বীকার করছি আমরা, কিন্তু আসলে এটা আছে এবং মার্কেট সেটা জানে। 2 নম্বর হচ্ছে যে তারা যতদিন পর্যন্ত এই জিনিসগুলোকে রিফ্লেক্ট না করবে তাদের প্রফিটেবিলিটি সেইভাবে বাড়বে না আগের মতো, এবং একটা আনসার্টেনিটি আছে, তাদেরকে হয়তো আবার এটাকে লস বুকিং করতে হবে। এই আনসার্টেনিটিটা কিন্তু তাদের মার্কেটটাকে কমিয়ে দিচ্ছে। এইসব কারণে আমি মনে করি যে আমি একটা অ্যাডজাস্টমেন্ট প্রসেসকে 3 মাস থেকে 6 মাসের মধ্যে শেষ করে দিতে পারি। আজকে বাংলাদেশের ক্ষেত্রে 5 বছর হয়ে গেছে, আমরা শেষ করি নাই। আমরা হয়তো এটাকে 2020 সাল পর্যন্ত নিয়ে যাব, কিন্তু এটা বাজারের জন্য কিন্তু ভালো হবে না। লং টার্ম ফান্ডামেন্টাল স্ট্রেংথ অফ দ্য মার্কেটের জন্য সেটা কিন্তু ভালো হবে না। সেটা আমার অ্যাজ অ্যান ইকোনমিস্ট এটা অ্যাডভাইস, অ্যাজ নট অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট। শর্ট টার্মের জন্য ভালো, শর্ট টার্মের জন্য ঠেকিয়ে রাখবে, কিন্তু লং টার্মের জন্য এটা ভালো। আমি ডক্টর হালাল যে কথাটা, কিন্তু এই জায়গাটা আমার একটা যেটা সেটা হলো যে আপনি যে কথাটা আপনি বললেন যে মার্কেটের ডেপথ অনেক বেড়েছে, সাপ্লাই বোধহয় 2.5 গুণ 3 গুণ হয়ে গেছে 2010-এর তুলনায়। তো আপনার যদি সেটাই হয়, আপনার যদি নতুন নতুন আপনার সাপ্লাই আসতে থাকে, এই জন্য আপনি দেখছেন কি যে মার্কেট ভ্যালুয়েশন কিন্তু আগের জায়গায় চলে গিয়েছে, আগের থেকে বেশি হয়ে গেছে। এখন আপনি তো এটা সাপ্লাই সাইডের কথা বললেন, এখন ডিমান্ড সাইডে যদি আপনার মনে করেন যে কনফিডেন্স যদি তৈরি না হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে টার্নওভার দেখেন, আপনি অ্যাক্রস কান্ট্রিকে আপনি হয়তো কনসিডার করে বলবেন যে প্রফেশনালটি ঠিক আছে। তো বাংলাদেশে আপনি যে 100 কোটি টাকা থেকে 1000 কোটি টাকার মধ্যে আপনার ফ্লাকচুয়েশন দেখছেন, এবং আপনি 2010 সালটা বাদ দিয়ে দেন, তো সেখানে আমার কথা হলো যে নতুন নতুন যখন আপনার সাপ্লাই আসছে, ডেপথ বাড়ছে, কিন্তু সেম অ্যামাউন্ট অফ মানে পুল অফ মানে ফান্ড তার এগেনস্টে কিন্তু আপনি অনেক বেশি সাপ্লাই বাড়াচ্ছেন। সাপ্লাই বাড়লে তখন যেটা হচ্ছে যে আপনার শেয়ারের দাম কিন্তু প্রপোর্শনেটলি ফল করবে, কারণ মানি যদি বেশি রোল না করে, তখন কিন্তু আপনার এই যে রুগ্ন প্রতিষ্ঠান যেগুলো আপনি বলছেন, এরা যে বিক্রি করে বের হয়ে আসবে, বা এই আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে বিক্রি করে বের হয়ে আসবে, বা একটুখানি মানে আপওয়ার্ড মুভমেন্ট দেখবে, সেটা দেখবে না। তাহলে আমার কথা হলো যে আপনি যেটা বলছেন যে আমি সাইমালটেনিয়াসলি করা উচিত, একটা হলো স্টেবল না হওয়া পর্যন্ত আপনি খুব ইনসেন্টিভ দিয়ে, অনেক বেশি প্রিমিয়াম দিয়ে আপনি এখান থেকে টাকা নিতে দিয়েন না। সেটা তো আমি বলেছি প্রথমেই, হ্যাঁ, যে ওভার প্রাইসড স্টক আইপিও করলে পরে তো এটা একটা মার্কেটে টাকা চলে যাচ্ছে, অনেক বেশি টাকা চলে যাচ্ছে, আমাদের মার্কেটের কনফিডেন্সটাকে ইরোড করে দিচ্ছে। একটা তো কনফিডেন্স ইরোড করছে, আর আপনি দেখেন যে 10 টাকার শেয়ার যদি এটার দাম 20 টাকা হওয়ার কথা ছিল, মানে আপনি যদি ফেয়ার ভ্যালু করতেন, যদি সেটা 50 টাকা হয়ে যায়, তাহলে ওই যে কোম্পানির মালিক যে যারা, তারা স্পন্সররা কি করছে, তারা তো 50 টাকায় মার্কেটে তুলে নিয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি দে আর দ্য গেইনার। তার মানে কি তারা গেনার হচ্ছে, এবং আলটিমেটলি ফান্ড কিন্তু চলে যাচ্ছে এখান থেকে। তাহলে এখন এখানে যদি ফান্ড যদি আপনার ইনসার্ট যদি না হয়, ইনফ্লো যদি অনেক বেশি না হয়, আর যদি আপনার এখান থেকে যদি আপনার মানে কালেক্ট বেশি করে নিয়ে যান, তাহলে এই মার্কেটটাকে আপনি আপওয়ার্ড ট্রেন্ডে নিয়ে যাবেন কীভাবে? তাহলে আমি বলছি যে ম্যানেজমেন্টটা শুধুমাত্র আপনার ডিমান্ডের দিক থেকে, একটা তো আপনি বলছেন ডিমান্ড সাইড থেকে ম্যানেজমেন্ট করতে হবে, সাপ্লাই সাইড থেকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে সাপ্লাই সাইডে কিন্তু ম্যানেজমেন্ট আমি দেখছি না, যে যদি 96টা কোম্পানি যদি আপনার এই কয়েক বছরের মধ্যে আপনার ঢুকে থাকে, এবং প্রতি মাসে যদি আপনার 2টা কোম্পানি ঢুকে গড়ে, এবং খুব হিউজ ক্যাপিটাল নিয়ে, এবং প্রাইসিং নিয়ে তো কথা আছে। এখন ডিমান্ড সাইডটাকে কিন্তু আমরা রেস্ট্রেন করছি বাই প্রলংইং দ্য অ্যাগনি। আমি বাংলাদেশের ব্যাংকের যেসব রেগুলেশন, এগুলো কিন্তু গ্লোবাল রেগুলেশন, এটা বাংলাদেশের কোনো স্পেসিফিক রেগুলেশন না, সব দেশে এগুলি প্র্যাকটিস হচ্ছে, আমাদেরকে ওগুলো করতে হবে। 10% অফ লায়াবিলিটিস নাকি 25% অফ ক্যাপিটাল ইজ দ্য স্ট্যান্ডার্ড। তার মানে আপনি আগে কিন্তু একটা হিউজ, আগেরটা আমাদের খারাপ রং ছিল, সেটা থেকে আমরা বের হয়ে আসতে চেষ্টা করছি, এখনো পারি নাই সাকসেসফুলি, আমাদের বের হতেই হবে, আজকে হোক কালকে হোক। তা না হলে কিন্তু আমরা ব্যাংকিং খাতকে সাহায্য করছি না। ব্যাংকিং খাতকে সাহায্য না করে আমাদের কিন্তু ক্যাপিটাল মার্কেটে আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু 40% অফ দ্য ইকুইটি মানে ইয়ার পেড আপ 40%, কিন্তু 25% না, 25% আমাদের এখানে করা হয়েছে। আমি মনে করি যে 25 আর 40-তে অত বেশি গ্যাপ দেখি না। কিন্তু আমি একটা প্রশ্ন রাখি, আপনি যখন কথা বলছেন উত্তর দিচ্ছেন আর কি। আমি আগের নিয়মে 10% আমি আমার এক্সপোজার আছে লায়াবিলিটিসের, আমি 10%ই শেয়ার কিনেছি। এখন আপনি নতুন নিয়ম করেছেন যে এটা হবে আপনার ইকুইটি 25%। আমি মনে করি আগের নিয়ম অনুযায়ী 0.5% লায়াবিলিটিস চিন্তা করে, হ্যাঁ ঠিক আছে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমাকে এখন কেন ফোর্স করছেন যখন মার্কেটটা সুস্থ না? আমাকে কি রাখতে দিচ্ছেন 10%, নাকি আমাকে বলছেন যে নতুন নিয়মে আসতে হবে? কোনটা? না, সেই জন্য তো 5 বছর সময় দেওয়া হয়েছে। আমি বলছি এই যে নতুন, আমি যেটা বলতে চাই যে এখনো সময় হয়তো দিতে হবে, কিন্তু সময়টা দেওয়া উচিত ভেরি সিলেক্টিভলি অ্যান্ড কেস বাই কেস, পুরো মার্কেটের জন্য না, মানে নট জেনারেলাইজড। আমি যদি মনে করি যে 10টা ব্যাংকের সমস্যা হচ্ছে, ওই 10টা ব্যাংকের সাথে ইন্ডিভিজুয়ালি বসে, না ওই কটাই আপনি যে কথা বলেছেন, গোটা 10 ব্যাংকের সমস্যা আছে, 10টা ব্যাংকের সমস্যা থাকে, তাদের সাথে আলাদা আলাদা বসে, কোনো ব্যাংকের হয়তো 2 বছর লাগবে, কোনো ব্যাংকের হয়তো 3 বছর লাগবে, কোনো ব্যাংকের হয়তো 6 মাস লাগবে, সেইভাবে
ওয়ার্ক ইট আউট। এটা আপনার And let মার্কেট them graduate. মার্কেট একটু গতিশীল, একটু ভাইব্রেন্ট হলে অটো আমি হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে এই না, যে- তারপর গভর্নমেন্টের দিক থেকে যেটা বলছেন আর কি। এখন একটা যদি আমরা জেনারেলাইজ দিয়ে দেই যে ঠিক আছে 2018 সাল বা 20 সাল পর্যন্ত আমি দিয়ে দিলাম, 18 সাল পর্যন্ত হবে এখন, আবার তারপরে 20 সাল পর্যন্ত হবে, আমি মনে করি। মানে দিস ইজ দ্য পলিটিক্যাল। সেজন্য আমি বলছি আগে 10%টা যারা নিয়ম ব্রেক করে নেয় তাদের জন্য এটা আমাকে একটা চাপে রাখতে হবে, প্রতিষ্ঠানগুলোকে চাপে রাখতে হবে যে তোমরা ফেরত চলে আসো। প্লাস যে 15,000 কোটি টাকার মতো যেটা আনক্লাসিফাইড রাখা আছে সেটাকে তো আস্তে আস্তে ক্লাসিফাই আপনার করতে হবে। যে জিনিসটা এখন আমাদের সামনে উঠে এসেছে সেটা আমরা মনে করি যে পৃথিবীর সব দেশের স্টক মার্কেটে স্টেবল করার, গতিশীল করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করে হলো ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংকস, তারপর পোর্টফোলিও এবং বিদেশি ইনভেস্টমেন্ট। এটা ও দেশের বাজারকে স্থিতিশীল করতে, গতিশীল করতে সাহায্য করে। আমাদের এখানে কোনটা এখন কি অবস্থা, কোনটার অভাব? আপনি আপনার তিতাসের ব্যাপারটা তো আপনারা জানেনই। তিতাস একটা লিস্টেড কোম্পানি, একটা সরকারি স্ট্রোক অফ এ পেন, জাস্ট একটা ইয়েতে একটা সিদ্ধান্তে পুরা আস্থা, সরকারি শেয়ারের উপর যে আস্থা ছিল সে আস্থার মারাত্মক বিঘ্ন ঘটেছে। তো এটা বলেন, এটাই যদি এগুলি যদি এইভাবে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে, যেমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড, অথচ ওই রেগুলেটরি বডি এটা ওই ইন্স্যুরেন্সের লাইসেন্সে বাতিল করে দিছে। লাইসেন্স বাতিল করার আগে উনি চিন্তা করলো না যে এটা তো হাজার হাজার বিনিয়োগকারী, লক্ষ লক্ষ বিনিয়োগকারী এই শেয়ারটা কিনে বসে আছে, আমি যেটা লাইসেন্স বাতিল করতে যাচ্ছি এটার ভবিষ্যৎ ওই বিনিয়োগকারীদের কী হবে। এবং তিতাসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার চিন্তা করা উচিত ছিল যে এটা তো একটা পাবলিক লিস্টেড কোম্পানি, এই পাবলিক লিস্টেড কোম্পানির একটা সিদ্ধান্ত, তার প্রফিট অনেক কমে যাবে। যেখানে আগে 30% ডিভিডেন্ড দিত, এটা 10% চলে আসছে, তার প্রফিট রিজার্ভ অনেক কমে যাবে। সেটা তো করার আগে তার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা কী এফেক্ট হতে পারে পুঁজিবাজারে, কী এফেক্ট হতে পারে বিদেশি বিনিয়োগকারী, কারণ সরকারি শেয়ারগুলির উপর জনগণের একটা আস্থা ছিল, বিনিয়োগকারীর একটা আস্থা ছিল, তারা লং টার্মে এটা বিনিয়োগ করতো, তারা শেয়ারটা কিন্তু শর্ট টার্মে বেচা কিনা করতো না, তারা কিনে, এবং বিদেশিরাও অনেক শেয়ার এখানে কিনতো। তো এখানে তো একটা কোঅর্ডিনেশনের সমস্যাটা তো আছে। যেমন আপনি একটা এক্সাম্পল আপনি নিজে হয়তো বলতেন, আপনার হয়তো মাথায় আসে না এখন, যে ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইন্স্যুরেন্সের যে রেগুলেটর ক্লিয়ার করে নাই, ক্লিয়ারেন্স দেয় নাই, কিন্তু আপনার এসইসি পারমিশন দিয়ে দিছে স্টক মার্কেটে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোম্পানি তার যে প্রাইমারি রেগুলেটর, সেই প্রাইমারি রেগুলেটরের কাছ থেকে ক্লিয়ারেন্স আছে কিনা সেটা তো আপনার এসইসি জানা উচিত তার স্টেপের আগে, রাইট? তাহলে এখানে কোঅর্ডিনেশন কিন্তু ফেলোর আছে। তো আপনি যে কথাটা বলছেন যে আমি এগ্রি করি, আসম ভাই এগ্রি করবে, যে আপনি যখন কোনো অ্যাকশন নিচ্ছেন যেটা কিনা পাবলিক শেয়ার কোম্পানিকে এফেক্ট করবে, সেটা তো প্রথমেই কনসাল্ট করা উচিত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে, স্টক এক্সচেঞ্জের সাথে। অবশ্যই সেখানে তো আমাদের এই যে এবার যে বিপর্যয়গুলো ঘটেছে, এবার যে মার্কেটে যে ধরনের ট্রাস্টের যে ঘাটতি দেখা দিচ্ছে, এগুলি কারণ কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। যেমন বিদেশি অনেক কোম্পানি যে সরকারি শেয়ারে ইনভেস্টমেন্ট তারা উইথড্র করে নিয়ে গেছে, মাঝখানে আমরা খবর নিয়ে দেখেছি। তারপর এই যে এইগুলি যদি এগুলির মধ্যে যদি সমন্বয়হীনতা থাকে, যেমন আমরা যেটা মনে করি আর কি, আমাদের অভিজ্ঞতা থেকে, আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন যে পৃথিবীর সব দেশে বাজারকে গতিশীল করার জন্য সবচেয়ে ভূমিকা রাখে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। সেই দেশের সেন্ট্রাল ব্যাংকের সবচেয়ে বড় ভূমিকা আমরা ভারতের ব্যাপারেও দেখেছি, মালয়েশিয়ার ব্যাপারেও দেখেছি, ইউরোপে দেখেছি, ইভেন আমরা আমেরিকার বাজারেও যখন ধস নামছে তখন তো সে দেশের ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে, সেক্রেটারিকে মুভ করতে দেখেছি। অবশ্যই স্বয়ং প্রেসিডেন্ট নিজেও সেখানে কথা বলেছেন এবং টাকা পয়সা দিয়ে কীভাবে রিকভারি করা যায় সেটা করে। ভারতে তো এটা তো দৈনন্দিন ব্যাপার। অনেক বেশি ডেপথ থাকলে এমনিতে সেন্ট্রাল ব্যাংক অনেক বেশি ইনভলভ হয়ে যায়। জি জি, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের যে পলিসিটা, সেই পলিসির ক্ষেত্রে অ্যাজ আই সেড যে আমাদের ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা, তারাই কিন্তু বিনিয়োগের টাকাটা বেশি চ্যানেল করে বলে আপনার ব্যাংকের ফোকাসটা কিন্তু এই ব্যাংকিং খাত। অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংকের আরও অন্য গোল আছে। এখন সেন্ট্রাল ব্যাংকে আপনি দেখেন 2010 সালে যখন অনেক টাকা আপনার ফ্লো ছিল, তখন টাকা কী হয়েছে, নিয়ম মেনে সব গিয়েছে, নিয়ন্ত্রণ করা হয়নি, নিয়ম হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি, এখন যখন নিয়ম করে দিচ্ছেন, তাও যাদের ক্যাপাসিটি আছে তারা কিন্তু শেয়ার মার্কেটে যাচ্ছে না। তাহলে এখন যাদের হাতে টাকা ফান্ড থাকবে, যদি ইনসেন্টিভ থাকে তাহলে তারা শেয়ার মার্কেটে যাবে, ইনসেন্টিভ না থাকলে তারা শেয়ার মার্কেটে যাবে না। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে ঠিক আছে আমার ফান্ডের ফ্লো অনেক বাড়াই দিলাম, শেয়ার মার্কেটে যাবে না যতক্ষণ পর্যন্ত না শেয়ার মার্কেটের যে আপনার হাতিয়ার, যেটা ইনভেস্টমেন্ট হাতিয়ার, সেটা আপনার ধারণা হবে। সেজন্য আমি যেটা বলি, একটাই আমি হয়তো আসম ভাইকে জিজ্ঞেস করবো, আসলে আপনার জিজ্ঞেস করা উচিত, মানে সেই অর্থে যে ব্যাংক যে আপনার আপনার বিভিন্ন ধরনের আপনার বড় বড় ফ্রড হয়েছে, সেখানে যে আপনার ক্যাপিটাল পুনর্ভরণের ব্যাপারটা এসছে, তো সেখানে এগুলো তো টার্গেটেড ছিল, এবং ব্যাংকে আপনার বড় বড় লোন যে আপনার রিশিডিউল করছে, সেখানে আমরা জানি সেই সুবিধাগুলো তারা নিচ্ছে। সেক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কী হয়েছে, যে আপনার একটা বাবল তৈরি হয়েছে, একটা আপনার মনে করেন যে কী বলে আপনার মানে ইরেশনাল একটা এক্সিভারেন্স ছিল, সেখান থেকে একটা বাবল তৈরি হয়েছে, সেখান থেকে আপনার চুপসে গিয়েছে। তো সেই জায়গাটাই যদি আপনার ওয়াইপ আপ যদি করতে হয়,
এই যে আপনার প্রতিষ্ঠানগুলিকে যদি ঠিক করতে হয় তাহলে গভর্নমেন্ট খানিকটা বার্ডেন ট্যাক্সের টাকা যদি সেখানে দিতে পারে যেখানে কিনা একেবারেই ফ্রড, হাজার হাজার কোটি টাকা ফ্রড করে নিয়ে গেছে, সেই জায়গাটাই খানিকটা দিয়ে আপনার এখানে কি ওয়াইপ আপ করা যায় কিনা। আপনি যে কথাটা বললেন যে আদারওয়াইজ আমাদেরকে অনেক বছর ধরে টানতে হবে প্রতিষ্ঠানগুলোকে। না, আপনি তো ব্যক্তি খাত এবং শিল্প খাত, ব্যক্তি খাত বা ট্রেডিং হাউসগুলিকে আপনি অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, তাদেরকে আপনার 2% দিয়ে আপনার তাদেরকে সেটার ইম্প্যাক্ট কিন্তু স্টক মার্কেটে আবার আসে। আমি যদি একটা ব্যাংকে সুবিধা দিই, সেই ব্যাংকের স্টক যদি ফ্লোটিং মানে ইসে থাকে, স্টক মার্কেটে থাকে, তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু ব্যাংকের নরমাল মার্কেট এখন আসছে না, না আসতে পারে, নরমাল মার্কেট এখন ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ দ্য ব্যালেন্স শিট অফ দ্য ব্যাংক, তাই না? আজকে যদি আমি মনে করি যে এই ব্যাংকটা স্ট্রং, তার ব্যালেন্স শিটের রিটার্ন এই মানে এটা ভ্যালুয়েশনটা বেটার হবেই। তো আলটিমেটলি যে কোনো মানে বাজার ব্যবস্থাতে যদি ব্যাংকিং খাতটা সুস্থ থাকে, সেটা কিন্তু আপনি স্টক মার্কেটকে সুস্থ করবেন, কারণ 40% অফ দ্য স্টক মার্কেট তো ব্যাংক রুগ্ন হয়েছে খানিকটা স্টক মার্কেটের জন্য। হ্যাঁ, কাজেই এটা তো একটা যেটাকে বলা হয় পারস্পরিকভাবে জড়িত, একটা আরেকটাকে দুর্বল করে দিচ্ছে। এবং ব্যাংক খাতে দুর্বল হওয়াতে আজকে কাজে ব্যাংকিং খাতটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, গুড গভর্নেন্সটা নিয়ে আসতে পারি, এই যে লোন শিডিউলিংগুলো, লোন শিডিউলিং মানে কি আলটিমেটলি তো ব্যাংকের লস, জি ব্যাংক তো তার ইন্টারেস্ট রাইট অফ করছে এখানে, এই জিনিসগুলো তো আলটিমেটলি তার ব্যালেন্স শিটকে ইম্প্যাক্ট করছে এবং সেটার কারণে তাদের শেয়ার বাজারে সেখানে তাদের নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। কাজে সরকার কোনো সলিউশন না আমি সবসময় মনে করি, কারণ সরকার কি করবে? সরকার তো জনগণের টাকা দিয়ে ওখানে দিবে, সরকার তো যিনি কিছু অ্যাসেট ক্রিয়েট করে না, সরকার প্লেজ অ্যারাউন্ড উইথ দ্য অ্যাসেটস অফ দ্য পিপল। তো সরকার যেটা করতে পারে, হ্যাঁ এই যে সোনালী ব্যাংকে দিল, ইট ক্রিয়েটস সিরিয়াস মোরাল হ্যাজার্ড, ইট ক্রিয়েটস সিরিয়াস গভর্নেন্স ফেলিওর, পরের বার আরও হবে আনলেস আপনি কোনো গাইডেন্স সেটা তো ইনসেন্টিভ আমি দেখছি না কোনো। ইফ দেয়ার ইজ আলটিমেটাম যে তোমরা না করো তোমাদের চাকরি নট, এবং তোমাদেরকে কাল আমি 1 বছর পরে প্রাইভেটাইজ করে দিব, এই আলটিমেটাম দিক সরকার, তারপরে যদি ঠিক না হয় প্রাইভেটাইজ করে দিই, অ্যাটলিস্ট আমরা তো একটা বোঝা থেকে বেঁচে যাবো। কোনো একটা বেঞ্চমার্ক যদি আপনার টার্গেট কোনো বেঞ্চমার্ক নাই, আমি 5,000 কোটি 4,000 কোটি করতে করতে অলরেডি 15,000 কোটি টাকা আমি এই 4টে ব্যাংকে দিয়ে দিয়েছি গত 3-4 বছরে। কি পেয়েছি আমরা? স্টক মার্কেটই বা কি পেয়েছে? না, স্টক মার্কেট তো এতে কিছুই পায় না, কোনো বেনিফিটই পায় না। তাহলে এই টাকাগুলো ওয়েস্টেজ হলো না? আমি আলটিমেটলি এটা তো মোরাল হ্যাজার্ড, এটা তো আমাকে এই ব্যাংকিং খাতকে সুস্থ করছে না। আপনি আনকন্ডিশনাল দিলে তো তাই হবে, তো কন্ডিশন করে দিতে হবে। কাজেই আমাকে কঠোর হতে হবে, সরকারকে কঠোর হতে হবে। আমার মনে হয় যে আসলে যে কিছু কিছু বিষয়ে আসলে খুবই ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেমন আপনার বিশেষ করে কোম্পানিগুলি, লিস্টেড কোম্পানিগুলির কর্পোরেট কালচার, গুড গভর্নেন্স, বিশেষ করে তাদের আপনি যদি বলেন তাদের অ্যাকাউন্টিং, অ্যাবসলিউট অ্যাকাউন্টিং এখন ওই লটা তো হয়েছে, এখন যে লটা তো হয়েছে, আর তো উই হোপ দ্যাট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এখন কাউন্সিলটা ঘটনা কাউন্সিল করতে হবে, কাউন্সিলটা স্ট্রং একটা কাউন্সিল করতে হবে, এট লিস্ট যারা বুঝে, হ্যাঁ যারা যে প্রফেশনাল বুঝে এবং ইন্টিগ্রিটি আছে, জি তাদের কাছে জবাব দিতে পারে। তবে আদার্স ফান্ডামেন্টাল আসবে কোথা থেকে? আমি যদি ব্যালেন্স শিট না বিশ্বাস করতে পারি, সেট না বিশ্বাস না করতে পারি, তাহলে আমি কি? আমাদের ব্যালেন্স শিট নিয়ে আমরা সবাই জানি যে আমাদের অনেকেরই সন্দেহ আছে, জি অনেকে এই সন্দেহটা দূর করতে পারলেই কিন্তু আস্থা ফিরে আসবে। ভালো ভালো কোম্পানি আসলে কিন্তু গ্রোথ এবং সাস্টেনেবল কোম্পানি যদি বাজারে আসে এবং উইথ দ্য গুড গভর্নেন্স এন্ড গুড কর্পোরেট কালচার, আমি বিশেষ করে ফরেন ফান্ড যদি আনতে চান, আরেকটা জিনিস আমি বলবো, তাহলে তো এটা মাস্ট, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টিং এ জোর দিবে। আরেকটা জিনিস আমি বলবো, এখানে সরকারের নীতিগত ভুল আছে, সেটা হচ্ছে ট্যাক্স পলিসি এমনভাবে আমরা করেছি যে গার্মেন্ট খাতকে আমরা এমন একটা ট্যাক্সের বেনিফিট দিচ্ছি যে কারণে তার জীবনেও আপনার স্টক মার্কেটে আসবে না। তারা লিস্টেড হলে পরে তাদের হাই ট্যাক্স দিতে হবে, এখন তারা বাইরে আছে, তাদের জন্য খুব ভালো, তারা অল্প একটু ট্যাক্স দিয়ে তারা। আমাদের সবচেয়ে বড় খাত, যেটা মোস্ট ডাইনামিক খাত, সবচেয়ে বৃদ্ধিশীল খাত, সবচেয়ে বড় খাত, সেটাকে কিন্তু আমরা মোটামুটিভাবে ইনসেন্টিভাইজ করছি টু স্টে আউট অফ দ্য মার্কেট। তো এটা কিন্তু ভালো না, এটাকে সরকারের বিবেচনা করে এটাকে নর্মাল ট্যাক্স সিস্টেমে নিয়ে আসলে পরে তাদেরকে তখন ইনসেন্টিভাইজড হবে স্টক মার্কেটে আসার ব্যাপারে। এবং এটা খেয়াল করতে হবে যে আমরা যে এই যে ট্যাক্সে যে ব্রেক দিচ্ছি, ওইটুকু ব্রেকে কিন্তু কোনো কাজ আমরা দেখছি না। এবং ওখানে কিন্তু বলা আছে ডিভিডেন্ড যদি আপনার মানে 10% কম দেয়, তাহলে আপনার ট্যাক্স রেট আপনার দেখা গেছে কি চলে যাচ্ছে আপনার ওই একদম হায়েস্ট যেটা কত আপনার এখন বোধ হয় 37.5 নাকি না কত, এখন 37.5। আচ্ছা, আর যদি আপনার ডিভিডেন্ড যদি 30% দেন, ঠিক আছে, তাহলে বোধ হয় আপনার 25% না কত, মোর ডিভিডেন্ড লেস ট্যাক্স পে। কিন্তু আমরা এনকারেজ করার জন্য, কিন্তু ওইটাও আপনারা মনে করেন যে ওইটা কিন্তু আপনার একটুখানি মানে আরবিট্রারি দিলে হবে না।
চিন্তা করে দিতে হবে যে কিসের ভিত্তিতে করতেছি। আমি শুধু বলি যে পলিসির ক্ষেত্রে এসইসি কিন্তু মাঝে মধ্যে পলিসি চেঞ্জ করে, যেমন নতুন শেয়ারে আপনার লোন দেওয়ার ব্যাপারটা, যেটা 1 মাসের জন্য লোন দিতে পারবে না, তারা করেছে না, কিন্তু অনেকগুলো কেস ঘটার পরে তারা তখন চিন্তা করেছে যে হ্যাঁ আমাদের এটা বোধহয় বন্ধ করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি যখন রেগুলেটর, আপনাকে আউটস্মার্ট করতে হবে আপনার রেগুলেটরিকে। এখন সবসময় প্রবলেম হবে বলে আপনি দেখে ওষুধ দিবেন, তো সবসময় প্রবলেম হতে থাকবে। তো সেই জায়গাটা আমি মনে করি যে এই যে আপনার যারা প্রিমিয়াম নিচ্ছে বেশি, যদি এমন হয় যে আচ্ছা আপনার ভালো একটা কোম্পানি, এখন তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ফিক্সড প্রাইস ছাড়া কোনো কিছু আর অনুমোদন করে না, বাকিটা তো বুক বিল্ডিং মেথডে চলে গেছে। না আমি বুক বিল্ডিং বুক বিল্ডিং সবাই মিলে ঠিক করবে। না দেখেন বুক বিল্ডিং প্রবলেম আছে, বুক বিল্ডিং প্রবলেম আছে। তারপরে আমি বলছি ধরে নিচ্ছি যে আপনার প্রবলেম বুক বিল্ডিং থাকবে, আপনি কি করবেন তখন? একটা কিছু মানতে হবে তো আপনার। বুক বিল্ডিং এর পরেও তাদের ওভারসি করতে হবে, সত্যি ম্যানিপুলেশন হচ্ছে সেটা না, বুক বিল্ডিং এর মোর ডিসক্লোজারে চলে গেছে আর কি, মোর ডিসক্লোজার। এখন ব্যাপারটা হলো মোর ডিসক্লোজার করলেন তো, কিন্তু 600 ডিসক্লোজার দিতে হবে। স্টেটমেন্ট যদি আপনার ঠিক না থাকে, সেটা তো আপনার ওই যে ইনসাইডার ট্রেডিং, এখন আপনাদেরকে যারা ইস্যু ম্যানেজারকে দায়িত্বে নিয়ে আসতে হবে, তাদেরকে আপনার লাইব্রেরি জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা নিয়ে আসতে কেন হবে। তোমাদের দামে যে সাইন করবে তাকেও জবাব দিতে হবে। আমি এই জায়গায় আমি বলছি জবাবদিহিতার আরেকটা অংশ হলো যে আপনি যদি 10 টাকার শেয়ার যদি কাউকে 50 টাকা দিতে, মানে 40 টাকা প্রিমিয়াম নিয়ে আসতে চায়, যদি রিজনেবল মনে হয় দিবেন না কেন? দিবেন, কারণ সে 50 টাকার কোম্পানি। না, কিন্তু বুক বিল্ডিং মানে সবাই মিলে প্রাইসিং না অনেক মিলে করলে মানে এলিজিবল ইনস্টিটিউশন, এলিজিবল বিডাররা মিলেই প্রাইসিংটা করে। যদিও আপনার অনেক রিগিং হতে পারে, হয় না, সেখানে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। আমি ব্যালেন্সটা আমি বলছি, ওইটা একটু কোশ্চেন করতে হবে। কেউ যদি ওভার প্রাইস করে আপনি চেক এন্ড ব্যালেন্স করতে হবে। কেউ যদি 50 টাকা আরো আপনি ডিসক্লোজার আরো আইনের আওতায় এবং জবাবদিহিতাও করতে হবে, জাস্টিফাই করতে হবে। তোমরা যে 5 গুণ দিতেছো, বলো আমাকে কেন তোমরা দিচ্ছ। আমি এই জবাবদিহিতার কথা আমি বলছি যে জবাবদিহিতার একটা আপনার প্রাতিষ্ঠানিক রূপ থাকে। কিরকম রূপ থাকে? যে আপনি 50 টাকা নিচ্ছেন এবং আমরা কনভিন্স যে আপনি 50 টাকার লোক। 50 টাকা যদি আপনি নিয়ে থাকেন, তার মানে আপনার যে প্রফিট হয় তাতে করে নেক্সট 3 ইয়ার্স আমরা দেখব আপনাকে ডিভিডেন্ড দিচ্ছেন। আমরা আসলে আনলেস এমন কোনো শক আসে যে আপনার প্রফিট ফল করেছে, আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে আপনি পুঁজিবাজারের ভবিষ্যৎ, আমরা তো মনে করি ইনশাআল্লাহ আস্তে আস্তে সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমিও মনে করি যে আমরা এটাকে প্রলং করেছি, আমাদের এগোনিটাকে অনেকভাবেই। এখন প্রলঙ্গেশনের একটা শেষ দিকে আসছে, আমাদের অর্থনীতি এখন চাঙ্গা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ডিবেট 7%, 6.5% যাই থাকুক না কেন, আমাদের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে, এটা পুঁজিবাজারে পড়বে। ডক্টর হেলাল অবশ্যই আশাবাদী ইনশাআল্লাহ। সময় ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দুইজন অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ দুজনেই আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশে পুঁজিবাজার ইনশাআল্লাহ ভালো হবে। আমরা যদি সঠিকভাবে সব কিছু বিশ্লেষণ করে সঠিক নিয়মে বিনিয়োগ করি এবং রেগুলেটর আমরা সবাই মিলে যদি সবাই কাজটা যদি করি এবং যারা সমন্বয় করে পুঁজিবাজার স্টেবিলাইজ করার প্রয়োজন তারা যদি সমন্বয়ের মাধ্যমে কাজটা করে, তাহলে ইনশাআল্লাহ পুঁজিবাজার ভালো হবে এবং আমরা সেখান থেকে দেশ এবং জাতি বেনিফিট হবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।